জনপ্রিয় স্প্যানিশ সংবাদপত্র মার্কা সহ বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়ার তথ্য মতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে ইউরোপের বেশ কিছু সুপারস্টার প্লেয়ার মাদ্রিদকে অফার করে ফ্রি এজেন্ট হিসাবে দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু রিয়াল মাদ্রিদ এটা ডিনাই করে দেয়। এর ভিতরে উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে জোশুয়া কিমিচ, ভার্জিল ভ্যান ডাইক এবং কেভিন ডি ব্রুইনা। কেভিন ডি ব্রুইনার কথা যদি দূরে রাখি, যেহেতু কেভিন ডি ব্রুইনা এখন তার নিজের সেরা ফর্মে নাই, ম্যান সিটিতেও সে ঢুকতেছে। তারপরে আসি ভার্জিল ভ্যান ডাইকের কথায়। ভার্জিল ভ্যান ডাইককে দিয়ে কিন্তু আমরা ইমার্জেন্সি যে সিচুয়েশনটা রিয়াল মাদ্রিদে চলতেছে, এখন পর্যন্ত আলাবা ঠিকভাবে ফিট না, মিলিতা সিজনের জন্য শেষ হয়ে গেছে, রুডিগার ইভেন ইনজুরিতে স্ট্রাগল করতেছে, সেইখানে কিন্তু আমরা ইমার্জেন্সি মোমেন্টটা ভ্যান ডাইককে দিয়ে খুব ভালোভাবে পার করে দিতে পারতাম। এবং ইভেন আমার মনে হয় ভার্জিল ভ্যান ডাইক 1 বছর 2 বছর খুব ভালোভাবে সার্ভিস দিতে পারতো। তারপরে আসি জোশুয়া কিমিচ দুর্দান্ত একটা সাইনিং হইতো যদি জোশুয়া কিমিচ আনতো। জোশুয়া কিমিচ হলো ফুটবলে আমার ওনার পুনর্জন্ম হয়েছে, ফিলিপ লামের পুনর্জন্ম হয়েছে জোশুয়া কিমিচের দ্বারা। জোশুয়া কিমিচ বায়ার্ন মিউনিখে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সেটা দূরে রাখলেও গত 2টা ম্যাচ ইতালির সাথে, আপনারা জার্মানির সাথে 2টা ম্যাচ যারা দেখছেন, মেবি 4টা অ্যাসিস্ট, একটা গোল করছে। 6-7টা গোল যে হয়েছে তার ভিতরে 5টা গোলে কন্ট্রিবিউশন আছে জোশুয়া কিমিচের। আর আমরা রাইট ব্যাকে কি পরিমাণ ভুগতেছি রাইট ব্যাক পজিশনে, সেটা তো কারো জানা নাই। কারভাল সিজনের জন্য নাই, লুকাস ভাস্কেস বড় ম্যাচে খেলতে পারতেছে না, বড় ম্যাচে খেলানো হইতেছে ফেডরিকো ভালভার্দের, সেইখানে জোশুয়া কিমিচ হইতে পারতো আমাদের জন্য চমৎকার একটি সাইনিং, কিন্তু সেইখান থেকে ডিনাই করে দিছে। হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো বিষয় যে আমরা ইয়াং প্লেয়ার সাইন করাবো, সেইখানে তার জন্য যারা ফুরিয়ে আসতেছে, যাদের কেরিয়ার শেষের দিকে, তাদের সাইন করানো হইতেছে না। কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে যেমন দেখেন বার্সেলোনা ইনিগো মার্টিনেসরে গত সিজনে সাইন করানোর পরে এবার ইনিগো মার্টিনেসের কাছ থেকে যে পারফরমেন্সটা পাইছে বার্সেলোনা, এটা কিন্তু বার্সেলোনা পুরো টিমের সিনারি চেঞ্জ করে দিছে। আবার হইতে পারে আমাদের গত সিজনের কথা চিন্তা করেন, হসুলু আমাদের ধারে হিসাবে আইসাও কি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স জিতে গেছে। বা ডেভিড আলাবাও কিন্তু ইয়াং প্লেয়ার ছিল না, ডেভিড আলাবারে কিন্তু আমরা ফ্রি এজেন্ট হিসাবে বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে আসছিলাম, আর পারফরমেন্সও দিয়ে গেছে ভালো। সেই হিসাবে ভার্জিল ভ্যান ডাইক এবং জোশুয়া কিমিচকে যদি টিমে নেওয়া হইতো, অবশ্যই ভালো আউটপুট পাওয়া যেত আমার মনে হয়। এখন আসি নিকোপাসের ব্যাপারে এখন রিয়াল মাদ্রিদ আমাদের ধসার ভিতরে রেখে দিছে। নিকোপাসের বাবা ও রেজেন্ট মনে প্রাণে চায় রিয়াল মাদ্রিদে ফিরে আসতে, রিয়াল মাদ্রিদ আসলে ওন করে, কিন্তু রিয়াল মাদ্রিদ এখনো কোনো কিছু জানায় নাই ওর ব্যাপারে। ওইদিকে আবার ইন্টার মিলান নিকোপাসের টিমে নেওয়ার জন্য উৎপাইতে আছে, বারবার অফার করতেছে। এখন যদি এই নিকোপাসকে যদি ইন্টার মিলানের কাছে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ, এর মতো দুঃখের কিছু হইতে পারে না। আর্জেন্টাইন প্রমিসিং ইয়াংস্টার, যার ওয়ার্ল্ড সেরা হওয়ার মতো পটেনশিয়াল আছে। সিরিয়াতে এবার একজন মিডফিল্ডার হয়েও নিকোপাস সবথেকে বেশি সাকসেসফুল ড্রিবল করছে, আর অনেকগুলো অ্যাসিস্ট করছে, দুর্দান্ত পারফরমেন্স করতেছে। আর খেলার ভিতরে একটা আর্ট আছে, লাইক অডিগার্ডের মতো খেলার স্টাইল। আমরা বেস্ট কয়েক সিজনের যে প্লেয়ারগুলো আমাদের মাদ্রিদ থেকে ছাড়ছি, অযোগ্য বা টিমের প্রয়োজন নাই এটা মনে করে আমরা যাদের বিক্রি করে দিছি, তাদের ভিতরে দেখেন অডিগার্ড, থিও হার্নান্দেজ, আশরাফ হাকিমি, এদের একটা দেখেন আর ওয়ার্ল্ড ফুটবলে রুল করতেছে, কিন্তু আমরা এদের অযোগ্য বা অপ্রয়োজনীয় মনে করে বিক্রি করে দিছি। যখন আশরাফ হাকিমি যখন ডটমুন্ডে খেলতেছে, তখন কিন্তু আমাদের ব্যাক করানোর সুযোগ ছিল, কিন্তু আমাদের কারভালের ব্যাকআপ হিসাবে লুকাসকে চিন্তা করে কিন্তু ফিরে আনা হয় নাই, সেল করে কিছু টাকা ইনকাম করা হয়েছে। আবার থিও হার্নান্দেজ এবং অডিগার্ডের বিষয়েও সেম কাজ হয়েছে, যে কিছু টাকা আসুক, আমাদের ওদের টিমে প্রয়োজন নাই। কিন্তু নিকোপাস যদি ইন্টার মিলানের হয়ে খেলে, এটা মাইনে নেওয়া যাবে না, এটা কোনোভাবে নিতে পারবো না। মাদ্রিদ তারা নিতে পারবে কিনা জানি না। একটা একটা প্রমিসিং স্টার, যার ভিতর পটেনশিয়াল আছে ওয়ার্ল্ড সেরা হওয়ার, তার যদি এই সিজনে সাইরা দেয় অথবা বিক্রি করে দেয় নেক্সট সিজনে, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ওরে আমি চাই মনে প্রাণে চাই ব্যাক করাক। ওর খেলার ভিতরে যে বিষয়টা আছে, যে নেক্সট অজিল টাইপের প্লেয়ার, অডিগার্ড যেমন অজিল টাইপের একটা প্লেয়ার, আমরা আশীর্বাদ। এইসব প্লেয়ার হচ্ছে, এই ক্লাসিক প্লেয়ারগুলো হচ্ছে ফুটবলের জন্য আশীর্বাদ। নিকোপাস হইতে পারে রিয়াল মাদ্রিদের জন্য আশীর্বাদ। কিন্তু পেরেজের আসলে কি প্ল্যানিং, অথবা নেক্সট সিজনে হয়তো বা ডন আর থাকবে না, ডন কার্লো আর থাকবে না, নতুন কোচ এসে কি প্ল্যানিং। আমার এটা আবার মনে হয় যে এই প্লেয়ারগুলা, যে 3টা প্লেয়ার আমাদের অফার করছিল ফ্রি এজেন্ট হিসাবে আসার জন্য, এদের সাইন না করানোর পিছনে এটাও একটা কারণ হতে পারে, যে নতুন কোচ এসে নতুন পরিকল্পনা, নতুনভাবে প্লেয়ার সাইনিং। একমাত্র আমার মনে হয় না ওই যাদের কথাই শুনতেছেন যে এদের সাইন করাইতেছে, একমাত্র আর্নল্ড ছাড়া রিয়াল মাদ্রিদ আমার কারো ব্যাপারেই সিরিয়াস মনে হইতেছে না এই মুহূর্তে আইসা। একমাত্র শুধু মনে হইতেছে আর্নল্ডের ব্যাপারে প্যারেস সিরিয়াস, তাছাড়া কারো ব্যাপারে সিরিয়াস না। তারপরে নেক্সট সিজনে নতুন কোচ আসলে তার কাছে ছাইরা দিবে সাইনিং, অথবা তিনি তার সাথে ডিসকাস করে সাইন করাবে, যেহেতু প্লেয়ার সাইনিংয়ে প্যারেজের অন্যতম একটা ভূমিকা থাকে। আমার তাই মনে হইতেছে এবার।
এখন দেখা যাক, শেষ পর্যন্ত পেরেজের উপর ভরসা আছে। যদিও আসলে আগের যে সাইনগুলো আমরা প্লেয়ারগুলো সেল করছি অথবা ফ্লপ সাইনিংগুলো হয়েছে, এগুলো আমাদের চোখের সামনে আসে না বা এগুলো নিয়ে কথা হয় না। কারণ কি জন্য, যে দিন শেষে সফলতা আসে। আপনি একের পর এক চ্যাম্পিয়নশিপ জিততেছেন, লিগ জিততেছেন, তার জন্য এগুলো আলোচনা হয় না। কিন্তু দু একটা সিজন ফ্লপ যাক, দু একটা সিজন ট্রফি না জিতুক, দেখবেন এগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। যাক, আমরা এখন পেরেজের উপর ভরসা রাখা ছাড়া উপায় নাই। আলা মাদ্রিদ।